এসব তুই কি বলছিস মা? এত শিক্ষিত মেয়ে হয়ে শেষে দোজবরকে তুই বিয়ে করবি? রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে হাত মুখ নেড়ে কথাটা বললেন তুহিনার মা সরলা দেবী। তুহিনা একটা বেসরকারি স্কুলে চাকরি করে। দেখতে বেশ সুন্দরী, বয়স সবে ২৬। বিয়ের সম্বন্ধও আসছে বেশ ভালো ভালো জায়গা থেকে। সেদিন স্কুল থেকে ফিরে তুহিনা সোজা এসে বাবা আর মাকে ডেকে বলল, বাবা, আমি বিয়ে করতে চাই। মা শুনে তো অবাক। সে কি রে মা, তোকে এতবার করে বলেও বিয়ের জন্য রাজি করাতে পারি না, আর আজ নিজে বলছিস বিয়ে করব? তুহিনার বাবা প্রদোষবাবু বললেন, আহা সরলা, তুমি মেয়েকে পুরো কথাটা বলতে দাও তো আগে। তারপর তুহিনার দিকে তাকিয়ে নরম গলায় বললেন, হ্যাঁ রে মা, তুই বল, কাকে বিয়ে করতে চাস? তোর কোনো বন্ধু? তুহিনা মাথা নেড়ে শান্ত গলায় বলল, না বাবা, আমি প্রিয়াংশুর বাবাকে বিয়ে করতে চাই। শুনেই মা তো আরো অবাক হয়ে চেঁচিয়ে উঠলেন, সে আবার কে? তুহিনা বলল, আমাদের স্কুলে পড়ে, ক্লাস 1-এ। ওর মা নেই। তুহিনার মা আর কিছু না শুনেই বললেন, তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? না মা, আমি একদম ঠিক আছি। তুমি পুরো কথাটা আমার ভালো করে শোনো। সরলা দেবী হাত নেড়ে বললেন, আর কি শুনবো? তোর পাগলের প্রলাপ শোনার সময় আমার নেই। তুই হাত মুখ ধুয়ে আয়, আমি চা বানাচ্ছি। তুহিনা পেছন থেকে ডেকে বলল, মা, শোনো তো একটু। সরলা দেবী আর এক মুহূর্তও দাঁড়ালেন না। গজগজ করতে করতে রান্নাঘরে ঢুকে গেলেন। তুহিনা তখন বাবার পাশে এসে বসল। বাবা, প্রিয়াংশু যখন 2 বছরের তখন ওর মা মারা যায়। ওর ঠাকুমা ওকে দেখাশোনা করত, কিন্তু উনিও হঠাৎ করে মারা গেছেন। প্রদোষবাবু মনোযোগ দিয়ে মেয়ের কথাগুলো শুনতে লাগলেন। তুহিনা বলতে লাগলো, প্রিয়াংশুর বাবা নিজে ব্যবসা নিয়ে ভীষণ ব্যস্ত, সবসময় ছেলেকে দেখতে সময় পায় না। একজন আয়া রেখে দিয়েছে দেখাশোনার জন্য। কিন্তু বাবা, ওই আয়াটা ওকে মাঝে মাঝে দুষ্টুমি করলে না খাইয়ে রেখে দেয়। স্কুলেও ঠিক মতন টিফিন দেয় না। গলার স্বরটা ভারী হয়ে এলো তুহিনার। আমাকে খুব ভালোবাসে ও বাবা। মাঝে মাঝে আমি ওকে নিজের হাতে খাইয়ে দিই। কাল ও আমাকে জড়িয়ে ধরে বলেছে, আন্টি, তুমি আমার মা হবে। বাবা, আমি সত্যি প্রিয়াংশুকে খুব ভালোবাসি। ওর মায়া ভরা চোখ দুটোর দিকে তাকালে আমার বুকটা ফেটে যায়। বাচ্চা ছেলেটার শৈশবটা নষ্ট হয়ে যাচ্ছে মায়ের ভালোবাসা ছাড়া। আমি তাই চাইছি ওর দায়িত্ব নিতে। তুহিনার বাবা একটু ভেবে বললেন, দায়িত্ব নিতে চাস তো ভালো কথা, কিন্তু তাই বলে বিয়ে করতে হবে কেন মা? এক ছেলের বাবার সাথে কুমারী মেয়ের বিয়ে দিলে বাইরের লোক কি বলবে বলতো? তুহিনা বাবার হাতের ওপর হাত রেখে বলল, বাবা, শুধু স্কুলে একটু টিফিন খাইয়ে আর আদর করে দিলে তো ওর কোনো লাভ হচ্ছে না। প্রিয়াংশুর আসল কষ্ট তো ওর বাড়িতে। রাতে বেচারা মাঝে মাঝে ঘুমাতে পারে না, মা মা করে কান্না করে। আর তুমি লোকলজ্জার ভয় কবে থেকে পাও বাবা? সবার বিরুদ্ধে গিয়ে তো আমায় এত দূর পড়াশোনা করালে, এত দূর এনেছো, তাহলে আজ কেন লোকলজ্জার ভয়ে দূরে সরে যাচ্ছ? তুমি বিশ্বাস করো বাবা, আমি প্রিয়াংশুকে সত্যিই খুব ভালোবাসি। কথাগুলো বলতে বলতে তুহিনার চোখের কোণে জল এসে গেল। তুহিনার বাবা মেয়ের চোখের জল মুছে দিয়ে বললেন, ঠিক আছে মা, কাঁদিস না, আমি রাজি। তুহিনা আশার চোখে তাকালো। বাবা মৃদু হেসে বললেন, কিন্তু প্রিয়াংশুর বাবা কি তোকে বিয়ে করতে রাজি? তুহিনা নিচু স্বরে বলল, জানি না তো। বাবা একটু হেসেই ফেললেন, সে কি রে, যার বিয়ে তার হুঁশ নেই আর পাড়াপড়শির ঘুম নেই অবস্থা। তুহিনা মৃদু গলায় বলল, আগে তোমাদের মতটা জানার তো দরকার ছিল। বাবা স্পষ্ট করে বললেন, আমি তো রাজি। তুহিনা ভয়ের সাথে প্রশ্ন করল, আর মা? বাবা হেসে বললেন, সে দায়িত্ব আমি নিলাম। আমি তোর মাকে বুঝিয়ে রাজি করাবো। তুহিনা নিশ্চিন্ত হয়ে ওর ঘরে চলে গেল। কিন্তু সারা রাত ও ঘুমাতে পারল না। বিছানায় এপাশ ওপাশ করতে করতে বারবার ভাবতে লাগলো, ও কি সত্যি ঠিক কাজ করছে? না দেখেই একটা মানুষকে এভাবে বিয়ে করতে চাওয়াটাও কি আদৌ ঠিক? আর তাছাড়া প্রিয়াংশুর বাবা তো এ ব্যাপারে কিছুই জানে না। সে যদি রাজি না হয়?
পরদিন স্কুলে গিয়ে তুহিনা কাজ করছিল ঠিকই, কিন্তু ওর মনের ভেতর একটা উসখুস ভাব চলছিল। ছুটির ঘন্টা বাজতেই ও প্রিয়াংশুকে নিজের কাছে ডেকে নিল। ব্যাগ থেকে একটা কাগজে নিজের ফোন নম্বরটা লিখে ও ছোট্ট হাতে গুজে দিয়ে বলল, সোনা, এটা আমার ফোন নম্বর। বাড়ি গিয়ে বাবাকে দিয়ে বলবে স্কুলের আন্টি ফোন করতে বলেছে, কেমন? প্রিয়াংশু কাগজটা হাতে নিয়ে অবাক চোখে তাকালো। তুহিনা ওর তুলতুলে গালে একটা আদর এঁকে দিয়ে বলল, টাটা, সাবধানে বাড়ি যেও। ছোট্ট প্রিয়াংশু হেসে মাথা নেড়ে চলে গেল। সন্ধ্যাবেলা তুহিনা নিজের ঘরে বসে গল্পের বই পড়ছিল। ঠিক তখনই টেবিলের উপর রাখা মোবাইলটা বেজে উঠল। একটা অচেনা নম্বর। তুহিনা ফোনটা তুলে রিসিভ করলো। হ্যালো। ওপাশ থেকে একটা গম্ভীর পুরুষালী গলা ভেসে এলো। হ্যালো ম্যাডাম, আমি প্রিয়াংশুর বাবা বলছি। আপনি তুহিনা ম্যাম তো? তুহিনা সোজা হয়ে বসে বলল, হ্যাঁ হ্যাঁ, আমি কল করতে বলেছিলাম আপনাকে। কাল তো রবিবার, কাল একবার দেখা করতে পারবেন আমার সাথে? প্রিয়াংশুর বাবা মৈনাকবাবু একটু অবাক হয়ে বললেন, কাল তো স্কুল ছুটি, কোথায় দেখা করব? আর কি ব্যাপারে? তুহিনা বলল, প্রিয়াংশুর ব্যাপারে কিছু কথা ছিল। কোনো একটা ক্যাফেতে দেখা করুন, আমি লোকেশন পাঠিয়ে দেব। মৈনাকবাবু কিছুক্ষণ চুপ থেকে বললেন, ঠিক আছে তাহলে পাঠিয়ে দিন। কথা শেষ হতেই কলটা কেটে গেল। পরদিন বিকেলে একটা ক্যাফেতে দেখা করলো দুজনে। তুহিনাই প্রথম কথা বলা শুরু করলো। আপনার পুরো নামটা কি? মৈনাক মুখার্জি। আপনি কি জন্য ডেকেছেন ম্যাম? তাতান কোনো দুষ্টুমি করেছে স্কুলে? আই মিন প্রিয়াংশু? তুহিনা মৈনাকবাবুর মুখের দিকে তাকিয়ে একটু থেমে বলল, আচ্ছা মৈনাকবাবু, আপনার বয়সটা কত? মৈনাকবাবু বেশ অবাক হয়ে বললেন, ম্যাম, আমার বয়স জেনে আপনি কি করবেন? বলুন না, দরকার আছে বলেই তো জিজ্ঞেস করছি। 34। বেশ অবাক হয়েই উত্তর দিলেন মৈনাকবাবু। তুহিনা একটু দীর্ঘশ্বাস ফেলে বলল, আপনি কি জানেন প্রিয়াংশু প্রায় সময় ক্লাসে খুব মন খারাপ করে বসে থাকে? মৈনাকবাবু মাথা নিচু করে বললেন, হ্যাঁ, আসলে ওর মা নেই তো। আমিও ব্যবসা নিয়ে ব্যস্ত থাকি, বেশি টাইম দিতে পারি না। তুহিনা একটু কড়া গলায় বলল, তাই বলে আপনি এটাও জানবেন না যে ওর আয়া ওকে মাঝে মাঝে ঠিক মতন খেতে দেয় না? মৈনাকবাবু চোখ দুটো বড় বড় করে বললেন, এসব কথা ও আপনাকে বলেছে? খেতে দেয় না মানে? ও হয়তো দুষ্টুমি করে খায় না। আর আপনি জানেন তাতান মাঝে মাঝে টিফিন আনে না? না, কই, সেটা তো তাতান আমায় কোনোদিন বলেনি। তুহিনা শান্ত গলায় বলল, এগুলো একটু খোঁজ নিন মিস্টার মৈনাক। ছেলেটা তো আপনার। ও মাঝে মাঝেই ক্লাসে বসে ঘুমায়, কারণ জানতে চাইলে বলে রাতে ঘুমায়নি। মৈনাকবাবু অনুতপ্ত গলায় বললেন, হ্যাঁ, এবার থেকে খেয়াল রাখবো। তুহিনা এবার সোজা তাকিয়ে আসল কথাটা পারল। ওর একজন মায়ের ভীষণ প্রয়োজন মৈনাকবাবু। মৈনাকবাবু বিষণ্ণ হেসে বললেন, প্রয়োজন ঠিকই, কিন্তু তা তো আর সম্ভব না। নিজের মায়ের মতন করে কে ওকে ভালোবাসবে বলুন? আমি সেকেন্ড ম্যারেজ করলে আরও বেশি প্রবলেম হবে তাতানের। আর কয়েকটা বছর কাটুক, তারপর এমনি সব ঠিক হয়ে যাবে বড় হয়ে গেলে। তুহিনা এক মুহূর্ত না ভেবে দৃঢ় গলায় বলল, আমি ওর মা হতে চাই। আমাকে সেই সুযোগ দেবেন? কি বলছেন আপনি এসব? মৈনাকবাবু চমকে উঠে অবাক হয়ে প্রশ্ন করলেন। তুহিনা চোখের পলক না ফেলে বলল, আমি একদম ঠিকই বলছি মৈনাকবাবু। আমি তাতানের মা হয়ে ওর হারিয়ে যাওয়া শৈশবটা আবার সুন্দর করে ফিরিয়ে দিতে চাই। কিন্তু কিন্তু এটা কিভাবে সম্ভব বলুন তো? মৈনাকবাবু চেয়ারে সোজা হয়ে বসে তুহিনার দিকে তাকালেন। আপনি একটা অবিবাহিত সুন্দরী মেয়ে, তার উপরে শিক্ষিকা। আপনার একটা আস্ত ভবিষ্যৎ পড়ে রয়েছে সামনে। আপনার পরিবার কি কখনো এই সিদ্ধান্ত মেনে নেবে? তুহিনা বিন্দু মাত্র দ্বিধা না রেখে বলল, আমার পরিবারকে রাজি করানোর দায়িত্ব সম্পূর্ণ আমার। আপনি শুধু বলুন আপনার এতে কোনো আপত্তি আছে কি না। মৈনাকবাবু কয়েক সেকেন্ড স্তব্ধ হয়ে তুহিনার মুখের দিকে তাকিয়ে রইলেন। তারপর একটা লম্বা শ্বাস ফেলে বললেন, দেখুন মিস। তুহিনার সাথে সাথে নিজের নামটা মনে করিয়ে দিল। তুহিনা। হ্যাঁ মিস তুহিনা, আপনি যদি শুধুমাত্র তাতানকে ভালো রাখার জন্য, ওর মুখের হাসির জন্য আমায় বিয়ে করতে চান, তবে আমার কোনো আপত্তি থাকার কথা নয়।
আর সত্যি বলতে আমার কোনো আপত্তি নেইও, কারণ আমিও মনে মনে চাই বেচারা ছেলেটা একটা মায়ের ভালোবাসা পাক। কিন্তু তাতান কি আপনাকে মায়ের আসনে মেনে নেবে? তুহিনা ঠোঁটের কোণে হালকা স্বস্তির হাসি ফুটিয়ে বলল, তাতান আমায় নিজের মুখে বলেছে ওর মা হওয়ার জন্য, তাই ওটা নিয়ে আপনাকে একদম ভাবতে হবে না। তাতান এতে সবচেয়ে বেশি খুশি হবে। মৈনাকবাবু তাও যেন পুরোপুরি মেলাতে পারছিলেন না। চিন্তিত মুখে বললেন, সব বুঝলাম, তবুও অন্য একটা বাচ্চার জন্য আপনি কেন নিজের পুরো জীবনটা এভাবে বাজি রাখবেন? তুহিনা ক্যাফের জানালার বাইরের ব্যস্ত রাস্তার দিকে তাকিয়ে নরম গলায় বলল, মায়ার বাঁধন কি জিনিস বোঝেন মৈনাকবাবু? তাতান আমায় এমন এক ভালোবাসার মায়ায় জড়িয়ে ফেলেছে যে সেই বাঁধন কেটে চলে যাওয়ার ক্ষমতা আমার আর নেই। কথাগুলো শুনে মৈনাকবাবুর বুকের ভেতরে জমে থাকা সব সংশয় যেন এক মুহূর্তে গলে গেল। তিনি ঘাড় নেড়ে বললেন, বেশ তো, আপনি, আপনার পরিবার আর তাতান যদি সবাই রাজি থাকে তবে আমার আর কোনো আপত্তি নেই। সত্যি বলতে আজ আমার খুব হালকা লাগছে নিজেকে। তারপর ক্যাফের বিল মিটিয়ে উঠতে উঠতে মৈনাকবাবু বললেন, আপনি আপনার বাড়ির ঠিকানাটা আমায় দিয়ে দেবেন। আমি সামনের রবিবার গিয়ে আপনার বাবা মায়ের সাথে সামনাসামনি কথা বলবো। পরের রবিবার বিকেলবেলা কথা মতোই মৈনাকবাবু আর তাতান গাড়ি নিয়ে এসে পৌঁছালো তুহিনাদের বাড়িতে। প্রদোষবাবু খুশি হয়েছিলেন, তবে তুহিনার মা সরলা দেবীর মনে কিন্তু ভেতরে ভেতরে বেশ খানিকটা আপত্তি আর দ্বিধা থেকেই গিয়েছিল। একটা দোজবরে বাচ্চাওয়ালা ছেলের হাতে নিজের একমাত্র মেয়েকে তুলে দেবেন, এ কিছুতেই উনি মেনে নিতে পারছিলেন না। কিন্তু দরজার পর্দা ঠেলে যখন মৈনাকবাবু ভেতরে ঢুকলেন আর তার পাশে ছোট্ট তাতান মিষ্টি মুখ করে এসে দাঁড়ালো, সরলা দেবী যেন থমকে গেলেন। তাতানের ডাগর ডাগর নিষ্পাপ দুটো চোখ আর একটু ভয় ভয় পেয়ে বাবার হাত চেপে ধরে থাকা, এই দৃশ্যটা দেখে সরলা দেবীর ভেতরের মায়ের মনটা নিমেষের মধ্যে গলে জল হয়ে গেল। উনি আর এক মুহূর্ত নিজেকে ধরে রাখতে পারলেন না। সোজা এগিয়ে গিয়ে তাতানের সামনে হাঁটু গেড়ে বসে পড়ে বাচ্চাটাকে বুকে টেনে নিলেন। মাথায় হাত বুলিয়ে চোখে জল নিয়ে বললেন, ওরে আমার সোনা দাদু ভাই, কেমন আছো তুমি? তাতান বলল, তুমি কে? আমি তোমার নতুন দিম্মা। ঠিক তখনই পাশের ঘর থেকে তুহিনা একটা বড় চকলেটের প্যাকেট হাতে নিয়ে হেসে সামনে এসে দাঁড়ালো। চকলেটটা তাতানের হাতে বাড়িয়ে দিয়ে তুহিনা হাঁটু গেড়ে ওর মুখোমুখি বসলো। চোখের দিকে তাকিয়ে খুব মিষ্টি গলায় জিজ্ঞেস করলো, কি রে তাতান, আমি যদি সত্যি সত্যি তোদের বাড়ি চলে যাই আর তোর মা হয়ে যাই, তোর কেমন লাগবে রে? কথাটা শোনা মাত্রই তাতানের চোখ দুটো আনন্দে চকচক করে উঠল। ও চকলেটের কথা ভুলেই লাফিয়ে উঠল, সত্যি আন্টি, তুমি সত্যি সত্যি আমার মা হবে? তুহিনা হেসে ঘাড় নাড়তেই তাতান দুই হাতে তুহিনার গলা জড়িয়ে ধরল আর পরম আনন্দে তুহিনার দুই গালে দুটো বড় বড় হামি বসিয়ে দিল। তুহিনার চোখের কোণে তখন স্বস্তির জল। ও পরম স্নেহে ওকে নিজের বুকে চেপে ধরল। তাতান কোল থেকে নেমে সোজা গিয়ে মৈনাকবাবুর প্যান্টের কোনা ধরে জোর টান দিতে লাগলো। বলতে লাগলো, পাপা, পাপা চলো না, আমরা আন্টিকে এখনই গাড়ি করে আমাদের বাড়িতে নিয়ে যাই। চলো না পাপা। ছোট্ট বাচ্চার এই ব্যাকুলতা দেখে ঘরের সবার মুখে একসাথে একটা সুন্দর আলো ফুটে উঠল। সরলা দেবীও আর চোখের জল ধরে রাখতে পারলেন না, হেসে ফেলে আঁচল দিয়ে চোখ মুছলেন। মৈনাকবাবু নিচু হয়ে ছেলের মাথায় আলতো হাত বুলিয়ে দিলেন। তারপর তুহিনা আর প্রদোষবাবুর দিকে তাকিয়ে এক গাল হেসে ছেলেকে বললেন, হ্যাঁ বাবু, আমরা তো আজ তোমার আন্টিকে আমাদের বাড়িতে নিয়ে যাওয়ার কথাই বলতে এসেছি। ভালোবাসা শুধু রক্তের সম্পর্কেই সীমাবদ্ধ থাকে না, মায়া, মমতা আর স্নেহের টানেও একটা নতুন পরিবার গড়ে উঠতে পারে। একটি ছোট্ট শিশুর নিষ্পাপ হাসির জন্য অনেক সময় নিজের সুখের কথা না ভেবে পাশে দাঁড়ানোর নামই সত্যিকারের মানবতা। স্বার্থহীন ভালোবাসাই পারে একটি অপূর্ণ জীবনকে পূর্ণতায় ভরিয়ে দিতে।